প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। যেভাবে হোক অভিষেককে বাঁচান, লাগলে রাত নামান। জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের। সুদ সমেত ফেরাতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কাদের জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। বেসরকারি হাসপাতালের জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। সিবিএসইর অন্দরে পকেটমারি, উত্তরপত্র যাচাইয়ের মাশুল গুনছে ছাত্ররা, ফুঁসছেন রাহুল গান্ধী। আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর। মোদি পালানোর সুযোগ পাবে না, ভারত মাতার সর্বনাশ হোক। মোহাম্মদ মুবারক চায় ভারতে 5,000 ক্ষেপণাস্ত্র হামলা করুক ইরান, এফআইআর দায়ের। আইন হাতে তুলে নেবেন না, নাম না করে অভিষেকের উপর হামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, বন্দে মাতরম প্রশ্নে বিতর্কে ঘি ঢালল সিপিএম। আজ থেকেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা, এই নথিগুলি দেখালেই মিলছে 0 টিকিট। দালালি কম করো, ভাঙার অর্ডার কে দিয়েছে? প্রকাশ্যে তৃণমূল চেয়ারম্যানকে নজিরবিহীন ধমক খাদ্যমন্ত্রীর। চোখের সামনে তলিয়ে যাচ্ছিল একে একে 3, জলে ডুবে মৃত্যু হল 3 নাবালকের। মুস্তাফিজুর তারিকুলদের একাধিক ভুয়ো অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয় ছয়ে এসআইটি গঠনের নির্দেশ শুভেন্দু অধিকারীর। বিকেলেই নামবে স্বস্তির বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে ভিজবে তিলোত্তমা ও দক্ষিণবঙ্গ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যেভাবে হোক অভিষেককে বাঁচান, লাগলে রাত নামান। জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের। সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, হলো ধাক্কাধাক্কি, টানা হ্যাঁচড়া, দেখানো হলো জুতো। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ, আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ, গত 15 বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ। তবে এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। সোনারপুরে অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কি বললেন রূপা গঙ্গোপাধ্যায়? সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়া এবং ডিম ছোড়া ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, গোটা বিষয়টা জানতে পেরেই সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, বলি কি হচ্ছেটা কি, এটা কি সোনারপুরে ঘটছে? এটা সোনারপুরে কিভাবে ঘটতে পারে? আমি বলছি যেভাবে হোক অভিষেককে বাঁচান, যেভাবে হোক অভিষেককে বাঁচান, ওকে অক্ষত ফেরত আনুন। তারপরে আমি ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি, বললাম র্যাফ বা যা লাগে আপনি ভরিয়ে দিন, তাড়াতাড়ি করুন, ওখানে মানুষকে থামান, শান্ত করুন, সব যেন বন্ধ হয়। বিজেপি এসব কাজ সমর্থন করে না। প্রসঙ্গত সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এদিন অভিষেক ঘটনার খবর তার কানে যেতেই সত্বর ব্যবস্থা নিতে বলেছিলেন তিনি। এদিন সোনারপুরের কামরাবাদ মোড় থেকে নিহত দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে বারবার রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি, টানা হ্যাঁচড়া, ডিম ছোড়া, এমনকি তাকে লক্ষ্য করে উড়ে আসে ঢিল। এক বিক্ষোভকারী বলছেন, ও বলেছিল না 4 তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না, আজকে ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে। এদিন নিহত দলীয় কর্মীর বাড়ির ভেতরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন সেই বাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এক বিক্ষোভকারী বলছেন, তৃণমূলের দালালরা যারা ছাপ্পা ভোট মেরেছে তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক বিক্ষোভকারী বলছেন, এই চোর, যার টাকা আছে বার কর। এভাবেই রীতিমতো দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদ সমেত ফেরাতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কাদের জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। 1 জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। তবে ফর্ম ফিল আপ করলেই যে ভাতা মিলবে এমনটাই নয়, প্রকৃত যোগ্যরাই পাবেন অন্নপূর্ণার সুবিধা। সম্প্রতি খড়গপুরের সভা থেকে কড়া বার্তা দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যারা প্রকৃত যোগ্য তারাই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। পাশাপাশি এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সুদ সমেত সব টাকা আদায় করা হবে বলেও স্পষ্ট জানিয়েছেন দিলীপ বাবু। কড়া বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে, তাদেরকে কেন দেওয়া হবে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে। এদিকে অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ফর্ম নিয়ে দিলীপ ঘোষ বলেন, 13 পাতার ফর্ম এসেছে, কঠিন কিছু নয়। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখে টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটাকে, তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা রাখা আছে, তার পাওয়ার কথা কি না, যার প্রয়োজন তাকেই দেওয়া হবে এই টাকা।
মৎস্য ফুর্তি করার জন্য নয়। দিলীপ আরো বলেন, এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে 3 মাস চলবে, ভয় পাবেন না, সবে এসেছে, ফর্ম শুরু হয়ে যাবে, নাম আসতে থাকবে, যারা 2 নম্বরই করে পেয়েছে তাদের সবার নাম বাদ যাবে, সেই জায়গায় যারা যোগ্য তাদের দেওয়া হবে। বেসরকারি হাসপাতালের জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত সুবিধায় জমি পাওয়া হাসপাতালগুলিকে এবার সাধারণ মানুষের স্বার্থে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বেসরকারি হাসপাতাল সরকার থেকে মাত্র 1 টাকার বিনিময়ে জমি পেয়েছে তাদের মোট শয্যার অন্তত 15% গরিব রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সরকারি হাসপাতাল রোগীর চাপ বাড়লে সেখান থেকে রেফার করা রোগীদের এই সংরক্ষিত 15% বেড়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেছেন, এই নিয়মের কোনো অন্যথা সহ্য করা হবে না। পাশাপাশি সরকারি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে এসএসকেএম হাসপাতালে আরও 100টি অতিরিক্ত বেড যুক্ত করার ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সরকারি হাসপাতালের উপর অতিরিক্ত চাপ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেসরকারি মালিকানাধীন হাসপাতালগুলো যাতে বাণিজ্যিক মুনাফার বাইরে গিয়ে মানবিক দায়িত্ব পালন করে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নিয়ম সঠিকভাবে কার্যকর হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। সিবিএসইর অন্দরে পকেটমারি, উত্তরপত্র যাচাইয়ের মাসুল গুনছে ছাত্ররা, ফুঁসছেন রাহুল গান্ধী। জাতীয় পরীক্ষা সংস্থা এবং সিবিএসইর মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেশজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণের সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সকালে এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল গান্ধী সিবিএসইর বিরুদ্ধে সরাসরি পকেটমারির অভিযোগ তুলেছেন। তার দাবি, বোর্ড যে ফি কাঠামো নির্ধারণ করেছে তা আদতে সাধারণ শিক্ষার্থীদের উপর এক ধরনের অন্যায্য আর্থিক বোঝা। রাহুল গান্ধী সিবিএসইর একটি বিজ্ঞপ্তি তালিকা পেশ করে দেখিয়েছেন যে ডিজিটাল স্ক্যান করা উত্তরপত্রের কপি পেতে হলে একজন পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের জন্য 100 টাকা দিতে হচ্ছে। আবার নম্বর পুনর্গণনার জন্য প্রতি পেপারে 100 টাকা এবং প্রতিটি প্রশ্নের পুনর্মূল্যায়নের জন্য 25 টাকা করে ফি ধার্য করা হয়েছে। রাহুল গান্ধীর মতে, কোনো শিক্ষার্থী যদি নিজের খাতায় সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে চায় তবে তাকে 2000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। তার ক্ষোভের মূল জায়গা হলো ভুলটি করেছে সিবিএসই, অর্থাৎ তার মাসুল গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। রাহুল গান্ধীর কথায় পকেটমারদের থেকে সাবধান, আজ তারা খোদ সিবিএসইর অন্দরে ঘাঁটি গেড়ে বসেছে। কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য, যেখানে স্ক্যানিং প্রক্রিয়া মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে সেখানে নম্বরের হিসেবে গরমিল হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই সরকারি ভুল সংশোধনের জন্য যখন শিক্ষার্থীকে পকেট থেকে টাকা দিতে হয় তখন সেটি নৈতিকভাবে অপরাধের শামিল। রাহুল গান্ধী মনে করছেন, 4 লক্ষ পরীক্ষার্থী যখন এই ফি দিয়ে আবেদন করবে তখন সিবিএসইর ঘরে কোটি কোটি টাকার রাজস্ব জমা হবে। বোর্ডের ব্যর্থতা থেকেই সরাসরি সরকারি কোষাগারে মুনাফা ঢুকছে। আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হলো নতুন এফআইআর। আরও বিপদ বাড়ল তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির। এমনিতেই সই জালিয়াতির মামলায় আজ সোমবার বেলা 12টায় ভবানী ভবনে হাজিরার জন্য তাকে ডাকা হয়েছে। এরই মাঝে খবর আসছে যে উস্কানিমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে ভবানীপুর থানায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে বিধায়কদের সই জালিয়াতি মামলায় ইতিমধ্যেই সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে গঠিত এই 5 সদস্যের পর্যায়ের দল অভিষেক ব্যানার্জির জন্য একগুচ্ছ কড়া প্রশ্নমালা প্রস্তুত রেখেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আদালতে সিজার লিস্ট বা বাজেয়াপ্ত নথির তালিকা জমা দেওয়া হয়েছে। বিধানসভার বেশ কয়েকজন বিধায়কের বয়ানও রেকর্ড করেছেন আধিকারিকরা। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুরের বিধায়ক তাপস বাইতির বাড়িতে গিয়ে বয়ান নেওয়ার পর যে সমস্ত অসঙ্গতি মিলেছে তার ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদের ব্লুপ্রিন্ট তৈরি করেছে সিট। তার মাঝেই গোদের উপর বিস্ফোরার মতো উস্কানিমূলক মন্তব্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে আরও বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আজ দুপুরে অভিষেক সশরীরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মোদি পালানোর সুযোগ পাবে না, ভারত মাতার সর্বনাশ হোক। মোহাম্মদ মুবারক চায় ভারতে 5000 ক্ষেপণাস্ত্র হামলা করুক ইরান, এফআইআর দায়ের। উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি জেলার বাসিন্দা মোহাম্মদ মুবারকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে তাকে ভারতের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের কাছে আবেদন করতে দেখা যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে খেরি পুলিশ তার বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। ভিডিওতে মোহাম্মদ মুবারককে বলতে শোনা যাচ্ছে, আমি ইরানের জনগণকে অনুরোধ করছি, এই মোদি আমাদের ভারতকে সবচেয়ে বেশি নিপীড়ন করছে, সে মুসলমানদের সবচেয়ে বেশি নিপীড়ন করছে। ভারতের সমস্ত মুসলমান এই মোদির কারণে সবচেয়ে বেশি সমস্যায় আছে। সে যাচ্ছে না, যার মানে তাকে সরানো যাবে না। কে তাকে সরাতে পারবে? সে আরো বলে, কে একে সরাতে পারবে? এর সাথে সবাই জড়িত, পুরো সুপ্রিম কোর্ট, দুনিয়ার সবকিছু। তারা গরিব মানুষদের রাস্তায় নামিয়ে দিয়েছে আর বড় মানুষদের আরো বড় করে তুলেছে। মুকেশ আম্বানি হয়েছেন, আদানিও হয়েছেন।
তারা সবাইকে বড় বানিয়ে দিয়েছে আর গরিব মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে। মুবারক আরো বলেন, হাত জোর করে আমাদের একটাই অনুরোধ, ইরান যেন আমাদের ভারতের উপর অন্তত 500টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, মোদি যেন পালানোর কোনো সুযোগ না পায়। এটাই আমার একমাত্র অনুরোধ। 3-4টি নয়, অন্তত 5 থেকে 6,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করুন। 1 মিনিটে ভারতের সর্বনাশ হয়ে যাবে। আইন হাতে তুলে নেবেন না, নাম না করে অভিষেকের উপর হামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। শনিবার সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম ইট ছোড়া শুধু নয়, তার জামাও ছিঁড়ে দেওয়া হয়। নাম না করে সোমবার সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমজনতার ক্ষোভ আছে, তৃণমূলের নেতা বিধায়ক সাংসদরা জনরোষের মুখে পড়ছেন, কিন্তু আমি বলবো আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাদের নিজেদের কাজ করতে দিন। পালাবদলের পর থেকে তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে তাদের দলের নেতাদের উপর আক্রমণ করছে বিজেপির নেতা কর্মীরা। যদিও পদ্ম শিবিরের নেতারা বারবার দাবি করছেন তাদের কর্মীরা কোনো অশান্তির সাথে জড়িত নয়। পাশাপাশি যদি দলের কেউ কিছু করে থাকে তাদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা জনরোষ। তৃণমূল নেতাদের সামনে পেলেই দীর্ঘদিনের চেপে থাকা রাগের বহিঃপ্রকাশ ঘটছে, যার পরিণতি দিকে দিকে চোর স্লোগান, হামলা, ইট বৃষ্টির ঘটনা। শনিবার সোনারপুরেও তার অন্যথা হয়নি। তৃণমূলের তরফে ভোট পরবর্তী হিংসায় সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও স্থানীয়রাই বলছেন অন্য কথা। তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিহত যুবকের বাড়িতে গিয়েছিলেন তিনি অসামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। বছরের পর বছর বিভিন্নভাবে স্থানীয়দের হেনস্থা করেছেন। এলাকাবাসীর দাবি, ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে সঞ্জুর। শনিবার সঞ্জু ও অভিষেক দুজনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের জেরেই ডিম হামলা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেকের নাম না করলেও হামলার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমজনতার ক্ষোভ আছে, তৃণমূলের নেতা বিধায়ক সাংসদরা জনরোষের মুখে পড়ছেন, কিন্তু আমি বলবো আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাদের নিজেদের কাজ করতে দিন। এরপরই তৃণমূলকে বিধে তিনি আরো বলেন, একটা উঠে যাওয়া পার্টি ফলতায় চতুর্থ হয়েছে, বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলের যারা দুর্নীতি করছে তাদের সকলের শাস্তি হবে। আপনারা কেউ আইন হাতে নেবেন না। উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, বন্দে মাতরমের প্রশ্নে ঘি ঢালল সিপিএম। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম বিতর্ককে কেন্দ্র করে কেরল বিধানসভায় এখন রাজনৈতিক পারদ-তুঙ্গে। মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীসানের নেতৃত্বাধীন নবগঠিত ইউডিএফ সরকারের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কে এমন জায়গায় পৌঁছেছে যে এখন কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপির মধ্যে এক বড়সড় আদর্শগত লড়াইয়ের রূপ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের উপস্থিতিতে বিধানসভার ওই অনুষ্ঠানে বন্দে মাতরমের মাত্র একটি অংশ বাজানো হয়, আর তাতেই বেঁধেছে যত গোলমাল। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার। তার স্পষ্ট বক্তব্য, যেখানে রাজ্যপাল উপস্থিত থাকেন সেখানে প্রোটোকল মেনে পুরো বন্দে মাতরম গাওয়া বা বাজানো উচিত। এখানে সেই নিয়ম ভাঙা হয়েছে। রাজ্যপাল জানান যে তিনি ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বিধানসভার স্পিকারের কাছে নিজের আপত্তির কথা জানিয়েছেন। রাজ্যপালের এই আপত্তির পরই বিতর্কে ঘি ঢালেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এলডিএফ নেতা পিনারাই বিজয়ন। তিনি সোজাসুজি আরএসএসকে নিশানা করে বলেন, প্রোটোকলের দোহাই দিয়ে আসলে আরএসএস নিজেদের এজেন্ডা চাপানোর চেষ্টা করছে। একটি সাংবাদিক বৈঠকে বিজয়ন সাফ জানান, পুরো বন্দে মাতরম বাজানোর কোনো প্রয়োজন নেই। কেরল আরএসএস এর এজেন্ডার কাছে মাথা নত করবে না। এখানে শেষ নয়, গানটি চলার সময় উঠে দাঁড়ানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজয়ন বলেন, বন্দে মাতরম বাজানোর সময় উঠে দাঁড়ানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবে অনুষ্ঠানে যেহেতু সবাই উঠে দাঁড়িয়েছিলেন তাই বাধ্য হয়ে তারাও দাঁড়িয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও ইউডিএফ সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। আজ থেকেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। এই নথিগুলি দেখালেই মিলছে জিরো টিকিট। বিজেপির প্রতিশ্রুতি মতোই আজ অর্থাৎ 1 জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাসে ভ্রমণের জন্য আর কোনো ভাড়া দিতে হবে না মহিলাদের। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে দূরপাল্লার সফর সব ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। রাজ্যের পরিবহন নিগমগুলির অধীনস্থ সমস্ত ক্যাটাগরির সরকারি বাসে এই সুবিধা মিলবে। শুধু শহরের ভেতরে ছোট রুটই নয়, দূরপাল্লার সমস্ত বড় রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকারের দাবি, মহিলাদের আর্থিক সাশ্রয় এবং যাতায়াতকে আরও সহজ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মজীবী মহিলা, ছাত্রী, গৃহবধূ বা প্রবীণ সকলেই এই প্রকল্পের আওতায় আসবেন। ফলে প্রতিদিনের যাতায়াত খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি গাইডলাইন জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের একটি বিশেষ পরিচয়পত্র ব্যবহার করতে হবে। পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনেই পরিদর্শনে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। তিনি রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানান। তার কথায়, আজকে মহিলাদের মধ্যে উৎসবের পরিবেশ, তারা অত্যন্ত খুশি। তারা বলছেন, সরকারকে যা যা বলেছিলাম সেই মতোই কাজ করছে। আগামী দিনে পরিবহনের তরফে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়টি জানাবো। প্রয়োজনীয় নথিগুলি দেখালে কন্ডাক্টর একটি জিরো টিকিট মহিলা যাত্রীকে দেবেন। সেখানে যাত্রী কোথা থেকে উঠেছেন এবং কোথায় নামবেন তা উল্লেখ করা থাকবে। তবে এর জন্য কোনো ভাড়া দিতে হবে না।
দালালি কম করো। ভাঙার অর্ডার কে দিয়েছে? প্রকাশ্যে তৃণমূল চেয়ারম্যানকে নজিরবিহীন ধমক খাদ্যমন্ত্রীর। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভা এলাকায় এক জনবহুল বাজারের একমাত্র গণশৌচাগার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এই উচ্ছেদ অভিযানের জেরে তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারকে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তীব্র ভাষায় ধমক দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অশোক কীর্তনিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বনগাঁর বিচুরিহাতা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে থাকা একটি ময়লা ফেলার ভ্যাট এবং সর্বসাধারণের ব্যবহারের শৌচালয় বুলডোজার দিয়ে ভেঙে পরিষ্কার করে পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারের দাবি, এই শৌচালয়ের কারণে বাজারের ভেতর কোনো বড় গাড়ি ঢুকতে পারত না। এছাড়া তীব্র ময়লা, আবর্জনা এবং দুর্গন্ধের কারণে বাজারের ক্রেতাদের আসাও বন্ধ হয়ে গিয়েছিল। এই এলাকায় বিভিন্ন উৎসব, পূজা এবং কীর্তনও অনুষ্ঠিত হয়। সেই সমস্ত দিক বিবেচনা করেই শনিবার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে কাউন্সিলররা এই শৌচালয় সহ মোট 5টি পরিকাঠামো ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। শৌচাগার ভাঙার পরে ক্ষুব্ধ ও নিরুপায় ব্যবসায়ীরা ফোন করেন বনগাঁর বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনিয়াকে। তাদের দাবি, বাজারে প্রায় 1,500 ব্যবসায়ী ও প্রতিদিন হাজার হাজার গ্রাহক আসেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে এভাবে শৌচাগার ভেঙে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সকলে। অভিযোগ পেয়ে রবিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারকে সামনে পেয়ে তিনি বেজায় চটে যান এবং ক্ষোভে ফেটে পড়েন। চেয়ারম্যানকে প্রকাশ্যে ধমক দিয়ে মন্ত্রী বলেন, তোমাকে এটা ভাঙার অর্ডার কে দিয়েছে? এতদিন তোমরা ক্ষমতায় ছিলে, তখন ভাঙনি কেন? দালালি করা কম করো। বনগাঁয় না তৃণমূলের গুন্ডামি চলবে আর না বিজেপির গুন্ডামি হবে। তোমরা এই কাজের জন্য আমার ঘাড়ে বদনাম কেন দিলে? বনগাঁর ব্যবসায়ীরা আমাকে কেন এসে প্রশ্ন করছে যে বিজেপি সরকার আসার পরেই কেন এই ভাঙচুর হচ্ছে? মন্ত্রী অশোকবাবু স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম অনুযায়ী কোনো অবৈধ নির্মাণ ভাঙতে হলে প্রথমে এসডিও এবং তারপর মন্ত্রীকে জানাতে হয়, কিন্তু এখানে কোনো নিয়ম মানা হয়নি। তিনি নিজে দেখেছেন, এখানে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বার্থে একটি শৌচালয় ছিল। কোনো বিশেষ ব্যক্তির স্বার্থে এটি ভেঙে দেওয়া তিনি কোনোভাবেই মেনে নেবেন না। একই সাথে পুরো প্রশাসনকে মন্ত্রীর করা নির্দেশ, অবিলম্বে ব্যবসায়ীরা বাজারের যেখানে বলবেন সেখানেই পুরসভার নিজস্ব খরচে নতুন করে শৌচালয় তৈরি করে দিতে হবে। মন্ত্রীর এই করা অবস্থানের পর বনগাঁর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। চোখের সামনে তলিয়ে যাচ্ছিল একে একে 3 জলে ডুবে মৃত্যু হল 3 নাবালকের। সোমবার দুপুরে মেদিনীপুরের কাঁসাই নদীর অ্যানিকেট বাঁধে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু 3 নাবালকের। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত এলাকায়। তাদের বাড়ির সকলেরই খড়গপুর শহরের 28 নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুটি বাইকে মোট 6 জন বন্ধু মিলে কাঁসাই নদীর অ্যানিকেট বাঁধে স্নান করতে এসেছিল। দুপুরের দিকে 6 জনই একসাথে নদীতে স্নান করতে নামে, কিন্তু আচমকায় জোরালো স্রোতের টানে গভীর জলে তলিয়ে যায় 3 জন। বাকি 3 বন্ধু কোনো ক্রমে প্রাণে বাঁচলেও চোখের সামনে বন্ধুদের তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে যান এবং নদীতে উদ্ধার কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নদী থেকে 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে সবশেষ চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি 3 জন বর্তমানে সুস্থ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং শোকার্ত পরিবারের সদস্যরা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে এই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মোস্তাফিজুর তারিকুলদের একাধিক ভুয়া অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয় ছয় এসআইটি গঠনের নির্দেশ শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে একাধিক ভুয়া অ্যাকাউন্টে, এমনই অভিযোগ তুলে তদন্তে আরও সক্রিয় হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত 22টি এমন অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কথায় অন্তত 30 লক্ষ এমন ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। 30 লক্ষ অ্যাকাউন্টে যদি 1500 টাকা করে ঢোকে তাহলে কত টাকা লুট হচ্ছে সেই হিসেবও দেন শুভেন্দু। ডিজিপির নির্দেশে এবার সিট গঠন করে তদন্ত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত 22টি অ্যাকাউন্ট গিয়েছে যেখানে মহিলা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন। মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী 15টি অ্যাকাউন্ট থেকে টাকা পাচ্ছেন। তারিকুল রহমানের 6টি অ্যাকাউন্ট রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, আরও অনেকে টাকা পাচ্ছেন। পুলিশকে তদন্তে আরও বেশি সক্রিয় হতে বলছি। ডিজিবিকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। এসআইআরে বাদ যাওয়া নাম এবং পুরুষ উপভোক্তা মিলিয়ে অন্তত 30 লক্ষ নাম বাদ যাবে। হিসেব বলছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে পূর্বতন সরকার। বিকেলেই নামবে স্বস্তির বৃষ্টি। প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে ভিজবে তিলোত্তমা ও দক্ষিণবঙ্গ। শুক্রবার বিকেলের পর শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সাথে রাজস্থান এবং ছত্তিশগড়ের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
এই জোড়া সিস্টেমের জেরেই বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা দক্ষিণ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। এছাড়া দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।